তোমরা কি স্ক্রিন করা শেয়ারটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো আমরা কতদিন জাস্ট ইনিশিয়াল কিছু কথাবার্তা বলেছিলাম যে আমরা কি কি কন্টেন্ট নিয়ে আসলে পুরো ক্লাসটা কথা বলবো। তো প্রথমে আমি শুরু করতে চাচ্ছি হলো 2 স্ল্যাব ডিজাইন দিয়ে, যেটা নাকি এসিআই মোমেন্ট কোএফিশিয়েন্ট মেথড দিয়ে আমরা ডিজাইনটা করব। তো আপনার কথা আস্তে শোনা যাচ্ছে। আস্তে শুনতে পাচ্ছ এখন? এখন কি শুনতে পাচ্ছ ভালো মতো? জি স্যার। আচ্ছা, আমি সাউন্ডটা আরেকটু বাড়িয়ে নিই। আচ্ছা, সো প্রথমে আমরা যেটা সম্পর্কে জানতে হবে, আমি এটা গতদিন তোমাদের সাথে কিছুটা কথা বলেছিলাম, তাও আবার আজকে একটু কথা বলবো। সেটা হচ্ছে হলো যে আমাদের কি কি টাইপের আসলে স্ল্যাব থাকতে পারে সেগুলো সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকতে হবে ফার্স্টে। তো প্রথমে হচ্ছে হলো আমাদের ওয়ান ওয়ে স্ল্যাব, যেটা তোমরা গত সেমিস্টারে পড়ে আসার কথা। তো ওয়ান ওয়ে স্ল্যাবে বেসিক্যালি যেটা হয় যে আমাদের বিম থাকে দুইটা সাপোর্টে, আর স্ল্যাবটা হচ্ছিল তার উপরে থাকে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা যদি লোড ট্রান্সফার চিন্তা করি, সেটা বিম গুলোতে যায়, এবং এটা ডিফরমেশন শেপ যদি আমরা চিন্তা করি, ডিফরমেশনটা হচ্ছিল এই টাইপের স্যাগিং হয়, যে ওয়ান ডিরেকশনাল স্যাগিং হবে, আর অন্য ডিরেকশন যেটা আছে সেটাতে আসলে ওই ধরনের ডিফরমেশন হবে না। আচ্ছা, আর যদি আমরা টু ওয়ে চিন্তা করি, তো টু এর ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের চার সাইডেই আসলে বিম থাকে, এবং যখন আমরা এটা ডিফরমেশন শেপ চিন্তা করব, ডিফরমেশন শেপটা হবে হলো অনেকটা বিশ টাইপের। তার মানে বোথ ডিরেকশনেই আমাদের শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশন, এই বোথ ডিরেকশনে বেসিক্যালি আমাদের ডিফরমেশন আমরা দেখতে পাবো। তো এটাই হচ্ছে হলো মূলত ওয়ান ওয়ে এবং টু ওয়ে স্ল্যাব যদি আমরা চিন্তা করি যে বিম সাপোর্টেড, সেটার মধ্যে বেসিক পার্থক্যটা। এখন এই লোড ট্রান্সফার যেহেতু আমাদের ভিন্ন হচ্ছে এবং ডিফরমেশন শেপ যেহেতু ভিন্ন হচ্ছে, তো এইখান থেকে আমরা ডিজাইন যেহেতু আলটিমেটলি করতে হবে, কিছু জিনিস একটু বোঝার দরকার আছে। সেটা হলো যে যখন আমি ওয়ান ওয়ে স্ল্যাব বলতেছি, এইটার ক্ষেত্রে রিইনফোর্সমেন্টটা কোন ডিরেকশনে দিতে হবে, কেউ বলতে পারবা? লং ডিরেকশন নাকি শর্ট ডিরেকশনে? তোমরা কি শুনতে পাচ্ছ? শর্ট ডিরেকশনে স্যার। শর্ট ডিরেকশনে, কারণ আমার এইখানে হচ্ছে হলো এটা, আমি একটু এক্সটেন্ড করে জিনিসটাকে করি, যে স্যাগিংটা হচ্ছে তো অনেকটা এই টাইপের। তার মানে আমার টেনশন বেসিক্যালি কাজ করতেছে হচ্ছে হলো নিচের দিকে, এই দিকে। তো শর্ট ডিরেকশনে আমাকে হচ্ছে হলো রিইনফোর্সমেন্ট দিতে হবে। তো লং ডিরেকশনে কি কোনো রিইনফোর্সমেন্ট লাগবে না? লাগবে স্যার, নরমাল ওই টেম্পারেচার বা শ্রিঙ্কেজের যার কারণে আচ্ছা, গুড। তো টেম্পারেচার এবং শ্রিঙ্কেজের যে রিইনফোর্সমেন্ট গুলো, সেগুলো বেসিক্যালি আমাদের লাগবে। সো এই রিইনফোর্সমেন্টটা আসবে হচ্ছে হলো ফ্লেক্সার থেকে, আর এটা হচ্ছে হলো টেম্পারেচার থেকে বা শ্রিঙ্কেজ যাই বলো, সেই রিইনফোর্সমেন্টটা বেসিক্যালি লং ডিরেকশনে বসবে। আচ্ছা, তাহলে আমি যদি এখন এটা চিন্তা বুঝতে পারি, তাহলে টু ও এর ক্ষেত্রে কি হবে? এটা এটা বোথ ডিরেকশনে বেসিক্যালি তোমার স্যাগিংটা হবে। তাহলে এটার ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, যে দুই ডিরেকশনেই রিইনফোর্সমেন্ট দিতে হবে, এবং দুই ডিরেকশনের রিইনফোর্সমেন্টই কিসের জন্য হবে? ফ্লেক্সারের জন্য হবে। তো বোথ ডিরেকশনের রিইনফোর্সমেন্ট ফ্লেক্সারের জন্য হবে। কিন্তু এটার অর্থ এই না যে আমরা টেম্পারেচার বা শ্রিঙ্কেজের যে রিইনফোর্সমেন্টটা, সেটা কি করব না, ইউজ করব না। এটা অবশ্যই বড় হতে হবে কার থেকে? টেম্পারেচার বা শ্রিঙ্কেজের যে রিইনফোর্সমেন্ট আছে তার থেকে অবশ্যই বড় হতে হবে ফ্লেক্সার, আদারওয়াইজ টেম্পারেচারটাই গভর্ন করবে। তো এই হচ্ছিল মূলত ওয়ান ওয়ে এবং টু ওয়ে স্ল্যাবের মধ্যে। স্যার বড় হতে হবে বলতে কি বোঝাচ্ছেন?
বড় বলতে হচ্ছিল তোমার রিইনফোর্সমেন্ট আমরা কি এরিয়া হিসাব করে দিই, তাই না? জি স্যার। রিইনফোর্সমেন্ট এরিয়া। জি তো স্যার। ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্টের এরিয়াটা যদি কম আসে, যে ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্টের এরিয়া ধরো 0.1 আসলো ইঞ্চি স্কোয়ার পার ফিট, যাই হোক, আর টেম্পারেচারে আমার 0.15 প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে আমাদের টেম্পারেচারটা গভর্ন করবে, যে আমাদের 0.15 দিতে হবে ইঞ্চি স্কোয়ার পার ফিট। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে হলো ফ্লেক্সারাল স্টিল রিইনফোর্সমেন্ট যা লাগে সেটা যদি টেম্পারেচারের রিকোয়ারমেন্ট থেকে কম হয় তখন আমরা টেম্পারেচারটাকেই দিব। তো এই হচ্ছে হলো মেইন জিনিস। আচ্ছা, তো এটা হচ্ছে হলো 1 এবং 2 এর স্ল্যাব, তোমরা যেটা আগে দেখে আসছো, যেটা খুব বেসিক জিনিস সেটা। আরো কিছু ফ্লোর সিস্টেম বেসিক্যালি থাকতে পারে, যেটা একটা হচ্ছে হলো ফ্ল্যাট প্লেট। এই ফ্ল্যাট প্লেটটা বেসিক্যালি হয় হচ্ছে হলো কলাম সাপোর্টেড। সো এখানে কলাম থাকবে আর তার উপরে হচ্ছে হলো স্ল্যাব থাকবে। এই ক্ষেত্রে কোনো ধরনের তোমার হচ্ছে হলো বিম যেটাকে আমরা বলতেছি এরকম কোনো বিম থাকবে না। তো এই টাইপের যদি হয়, এই টাইপের হলে এটা ডিফ্লেকশনটা অনেকটা আগের মতোই হবে, কিন্তু এখানে স্পেশাল কিছু জিনিস চলে আসে। যেমন দেখো, এটা হচ্ছে একটা স্ল্যাব যেটার উপরে কলামটা হচ্ছে সরাসরি রেস্ট করতেছে। এখন এটা কিভাবে ফেল করতে পারে এটা যদি বুঝো তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে। সে আমি এখানে একটা পেপার রাখলাম, তো এখানে হচ্ছে আমি একটা সুই দিয়ে বা আলপিন যেটাকে আমরা বলি এটা দিয়ে পি পরিমাণ প্রেসার দিলাম, আর এখানে হয়তোবা ধরো একটা তার চেয়ে মোটা একটা রড বা কিছু চিন্তা করলাম, তো এখানেও পি পরিমাণ লোড দিলাম। এখন কেউ কি বলতে পারবা যে এটা একটা পেপার, যদি চিন্তা করো যে এটা একটা পেপার, কোন জায়গাটায় এটা ছিঁড়ে যাবে বা ই হবে আগে, এইখানে না এইখানে? পি ধরো বাড়তেছে, ধীরে ধীরে বাড়াচ্ছি আমি, তো যেখানে পি এর ভ্যালু লোডটা বেশি ওইখানে। স্যার না, পিনের জায়গাটা আগে ছিল। দুইটা সমান, দুইটা পি সমান, একটা সুইয়ের মতো খুব চিকন কিছু দিয়ে দিচ্ছি আর একটা হচ্ছে হলো রিলেটিভলি একটু মোটা। তাহলে স্যার আচ্ছা, সুয়ের সুয়ের মতোটা। জায়গায় দিছেন। আচ্ছা, কারণ হচ্ছে হলো এখানে আমাদের স্ট্রেস কনসেন্ট্রেশন হবে, সরি, সো স্ট্রেস যেহেতু হচ্ছিল পি বাই এ, যেহেতু এটার এরিয়া খুবই ছোট, তাহলে আমাদের এখানে স্ট্রেস কনসেন্ট্রেশন হবে, সো এইখানে আসলে ফেলিয়ারটা হবে। তো এই যে এখানে হঠাৎ করে ছিঁড়ে যাওয়ার মতো যে টেন্ডেন্সিটা হবে এটাকে পাঞ্চিং ফেলিয়ার বলে। তো এই টাইপের স্ল্যাবের ক্ষেত্রে যেটা হয় যে স্ল্যাব থেকে লোডটা সরাসরি কলামে আসে, তো কলাম যখন রেজিস্ট করতে যায় এই জায়গাগুলোতে ওইরকম সুই যেরকম এরিয়াটা খুবই কম, তো ফুল স্ল্যাবের তুলনায় এই যে কলাম আছে এই কলামের এরিয়াটা অনেক কম। তো এই ক্ষেত্রে দেখা যায় এক্ষেত্রে তোমার পাঞ্চিং ফেলিয়ার টাইপের এক ধরনের ফেলিয়ার হয়, যেটা হচ্ছে হলো আহ কি বলবো একটু ব্রিটেল টাইপের। নর্মাল আমাদের আরসিসির যেসব আছে ফেলিয়ার আছে সেগুলোর তুলনায় একটু ব্রিটেল। আচ্ছা, তো এটা হচ্ছে গ্র্যাভিটি লোডের কথা বললাম। তার নামটা কি বললেন? পাঞ্চিং ফেলার? পাঞ্চিং ফেলিওর, হ্যাঁ, পাঞ্চিং শেয়ার ফেলিওর। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে এটা একটু দেখো। তো পাঞ্চিং ফেলিওর হয়। এখন এই যে ফ্ল্যাট সিস্টেমটা, ফ্ল্যাট প্লেট সিস্টেমটা আছে এই সিস্টেমটার এইটা একটা সমস্যা, যে কারণে দেখা যায় যে আমাদের এই স্ল্যাবের থিকনেস এই জায়গাগুলোতে একটু বেশি দিতে হয়। এটা একটা জিনিস করতে পারো, অথবা আমরা পরবর্তীতে শিখবো এখানে যদি কিছু স্পেশাল রিইনফোর্সমেন্ট তুমি দিয়ে দাও সেই ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে এই পাঞ্চিং ফেলিয়রটাকে অ্যাভয়েড করতে পারি। কিন্তু এই সিস্টেমের আর একটা বেসিক প্রবলেম আছে। বেসিক প্রবলেম হচ্ছিল এই যে লোড সিস্টেম বললাম যে গ্র্যাভিটি লোডটা হচ্ছিল এখানে যাবে, কিন্তু আমি যদি এটাকে চিন্তা করি যে আর্থকোয়াকের সময় বা উইন্ড লোড যখন আসবে তখন কি আমাদের ল্যাটারাল লোড দিব। এখন এই ল্যাটারাল লোড দিলে বলতে পারবা যে এই কলামগুলা কি নিজেদের মধ্যে বিম দিয়ে তো কানেক্টেড নাই, তাই না? শুধুমাত্র একটা চিকন স্ল্যাব দিয়ে আসলে কানেক্টেড আছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা ল্যাটারাল যে স্টিফনেসটা এটা অনেক কম থাকে।
বা ল্যাটারাল স্ট্রেংথ যেটাকে আমরা বলি আর্থকোয়াকের ক্ষেত্রে, সেই স্ট্রেংথটা অনেক কম থাকে। তো এইটা হচ্ছে একটা বেসিক সমস্যা এই ফ্ল্যাট প্লেট সিস্টেমের, যার কারণে তোমার যদি কোনো একটা এলাকায় ভূমিকম্প প্রবণ হয়, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের সিস্টেম খুব একটা মানে অ্যাকসেপ্টেবল না বলবো না, কিন্তু এটা রিকমেন্ডেড না। তুমি ইচ্ছা করলে তৈরি করতে পারো, কিন্তু রিকমেন্ডেড না। তো এই ফ্লোর সিস্টেমটা কি বোঝা গেছে যে এটা কিরকম ওভারঅল? স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের দেশে দেখা যায় স্যার এই স্ল্যাবের মধ্যে এক ধরনের স্পেশাল বিম দেয় স্যার, কনসোল বিম, ওইটার কিভাবে কাজ করে? আচ্ছা, কনসোল বিমটা আসলে তুমি যদি এই কি বলবো এটাকে, স্ল্যাবের থিকনেসটাকে একটু বাড়াও, ঠিক আছে, জি স্ল্যাব স্যার। থিকনেসে তুমি হায়ার স্ল্যাব থিকনেস দিয়ে, যেমন এখানে বলতেছিলাম যে হায়ার স্ল্যাব থিকনেস দিতে পারো অথবা স্পেশাল রিইনফোর্সমেন্ট দিতে পারো। তো স্ল্যাব থিকনেস দিয়ে তুমি যদি, স্ল্যাবে তো আমরা নরমালি কিছু রিইনফোর্সমেন্ট দেই, তাই না? জি স্যার। তো যে জায়গাটাতে কলাম টু কলাম আছে, সেই ক্ষেত্রে আমরা বিম যে রিইনফোর্সমেন্টটা একটু বাড়ায় দিব। তো সেই ক্ষেত্রে ওটা একটা বিমের মতো কাজ করে। ওটা হচ্ছে অনেকটা হিডেন একটা বিমের মতো কাজ করে, কিন্তু বিমের থিকনেসটা খুবই কম হয়। আমাদের নর্মাল বিমের যে ডেপথ থাকে, ওই ডেপথের থেকে এই কনসোল বিমের যে ডেপথটা অনেক কম হয়, কারণ ওটা স্ল্যাবের সাথে একদম ফ্ল্যাশ করা থাকে, ঠিক আছে? তো ওইটাও একটা বিমের মতো কাজ করে, কিন্তু ওইটা খুব বেশি যে ইফেক্টিভ হবে তা না। আচ্ছা, সো এটা গেল এই টাইপের ফ্ল্যাট প্লেট সিস্টেম, যেটা এটার যে মেইন ফিচারগুলা। এখন এইটাকে ইমপ্রুভ আসলে করা যায় কিছু জায়গায়, যেমন আমি বললাম যে ল্যাটারাল স্ট্রেংথ ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে তুমি যদি এই টোটাল বিল্ডিং এরটাতে শেয়ার ওয়াল দাও বা স্টিল ব্রেসিং দাও, সেগুলোর ক্ষেত্রে তুমি ল্যাটারাল স্ট্রেংথ বা স্টিফনেস যাই বলো না কেন সেটাকে বাড়াতে পারবা। আচ্ছা, আর যেহেতু আমরা বললাম যে এখানে একটা পাঞ্চিং ফেলিয়ার হওয়ার সম্ভাবনা থাকে, এইটাকে অ্যাভয়েড করার জন্য এই সিস্টেমটাকে একটু মডিফাই করে আরেকটা সিস্টেম বলা হয়, সেটা হচ্ছে ফ্ল্যাট স্ল্যাব সিস্টেম। তো সবাই আমাদের যে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে যে দেখছো যে এই যে কলামগুলো আছে, এই কলামগুলো মূলত তোমার পুরো স্ল্যাবটাকে ধরে রাখছে, কিন্তু এই জায়গাটা একটু এক্সটেন্ডেড পার্ট আছে। সো এই ছবিটাতে এটাই দেখানো হচ্ছে এরকম। এখানে দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে লোড ট্রান্সফার সিস্টেম, আমি রিপিট করতেছি, সেটা হচ্ছে একই রকম, যে স্ল্যাবে আসবে, স্ল্যাব থেকে কলামে যাবে, এটা সমস্যা নাই। এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে এখানে দেখো যে স্ল্যাবের থিকনেসটাকে একটু বাড়ানোর জন্য একটা রেক্টেঙ্গুলার শেপের অংশ আছে উপরের দিকে যেটা, তো এটাকে আমরা বলতেছি হচ্ছে ড্রপ প্যানেল। আর আরেকটা অংশ হচ্ছে এই যে এইখানে যেটা দেখাইলাম, যেটা এক্সটেন্ড হয়ে একটু শেপটা মানে এরিয়াটাকে বাড়ায় দিছে, তো কলামের এরিয়াটাকে একটু এক্সটেন্ড করে বাড়ায় দেয়, এটাকে বলা হচ্ছে কলাম ক্যাপিটাল। তো এই দুই ধরনের জিনিস দিয়ে, একটা ড্রপ প্যানেল আর একটা হচ্ছে কলাম ক্যাপিটাল, দুইটা সবসময় একই রকম ভাবে মানে একই সাথে ইউজ করতে হবে এরকম না। যেমন এইখানে শুধুমাত্র কলাম ক্যাপিটাল আছে, এখানে কোনো ড্রপ প্যানেল নাই। তো দুইটা একসাথেও ব্যবহার করা যায়, যদি ইচ্ছা হয় যে না ওইভাবে করবো না, আমরা শুধু কলাম ক্যাপিটাল বা শুধু ড্রপ প্যানেল দিয়ে ইউজ করা যায়, কিন্তু এই ক্ষেত্রেও কোনো বিম আমাদেরকে দিতে হবে না। তো এই সিস্টেমেরও ওই একই সমস্যাই থাকবে, যে এটাকে যখন ল্যাটারালি লোড তুমি দিতে যাবা, এটা ল্যাটারাল স্ট্রেংথ বা স্টিফনেস যাই বলো না কেন সেটা রিলেটিভলি কম থাকবে বিম সাপোর্টেড গুলো। তো আমরা হচ্ছে পরবর্তীতে এখন যে ডিজাইন প্রসিডিউরটা শিখবো, ওই ডিজাইন প্রসিডিউরের পরে আমরা ফ্ল্যাট প্লেট সিস্টেমেও যাব। তো তখন আরো ডিটেলস অথবা লোড ট্রান্সফার সিস্টেম সম্পর্কে জানতে পারবা। তো যাই হোক, এই দুইটা গেল হচ্ছে আরো দুইটা ফ্লোর সিস্টেম। এখন নেক্সট ফ্লোর সিস্টেম যেটা, সেটা হচ্ছে ওয়ান ওয়ে জয়েস্ট আর রিপ স্ল্যাব। তো এই ধরনের ফ্লোর সিস্টেমটা যদি বোঝার চেষ্টা করো, যে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে কলাম আছে, কলামের সাথে থাকবে হচ্ছে গার্ডার। গার্ডার বেসিক্যালি হচ্ছে এটাকে যদি ইকুইভ্যালেন্ট ধরো, এটা হচ্ছে এক ধরনের বিম। সো এটা বড় দুইটা গার্ডার থাকবে, এবং গার্ডারের
গার্ডার টু গার্ডার যদি চিন্তা করো, এই প্রতিটা এই যে থিকনেসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হলো একটা বিম। সো এরকম অনেকগুলা বিম খুবই ক্লোজলি স্পেসড অবস্থায় থাকবে। এখানে যেমন একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ যে এটা খুবই ক্লোজলি স্পেসড অবস্থায় প্রচুর বিম দেওয়া আছে স্ল্যাবটার ভিতরে। সো এইটা হচ্ছে হলো আমার গার্ডারটা, আর এগুলো হচ্ছে হলো ভিতরের যে বিম আছে সেগুলোকে আমরা বলি হচ্ছে হলো রিব। সো এই টাইপের স্ট্রাকচারের ক্ষেত্রে তোমার লোডটা প্রথমে হচ্ছে হলো স্ল্যাব থেকে আসে হচ্ছে হলো তোমার রিবের ভিতরে, রিব থেকে যায় গার্ডারে, দেন গার্ডার থেকে হচ্ছে হলো কলামের মধ্যে আসে। এখন এইটা একটা সিস্টেম হতে পারে। এটা কি মোটামুটি সবাই বুঝতে পারছো বা কি টাইপের সিস্টেম এটা? স্যার একটু আবার বলেন। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে হলো তোমরা বাম দিকের ছবিতে না তাকায় ডান দিকের ছবিতে তাকাও। এটা হচ্ছে হলো একটা কলাম, তাই তো? এটা একটা কলাম। সো এদিকেও একটা স্বাভাবিকভাবে কলাম থাকবে, যেটা হয়তো বা আমাদের এই ছবিতে নাই। তো এই যে দুইটা কলাম, কলামের উপরে একটা হচ্ছে হলো গার্ডার বা বড় একটা বিম আছে। তো অন্যদিকেও এরকম দুইটা কলাম এবং বিম আছে, এবং এই বিম দুইটার উপরে এরকম ক্লোজলি স্পেসড, খুবই কাছাকাছি এরকম অনেকগুলো ছোট 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 বিম আছে। এই বিমের উপরে হচ্ছে হলো বেসিক্যালি আমাদের যেই স্ল্যাব বলতেছি, সেই স্ল্যাবটা হচ্ছে হলো এইটা, ঠিক আছে? তো যেটা হবে, স্ল্যাবের উপর যখন তুমি লোড দিবা, এই লোডটা আসবে হচ্ছে হলো এই ছোট ছোট বিম গুলাতে, যেটাকে আমরা রিব বলতেছি, এবং এই রিব থেকে আলটিমেটলি লোড যাবে হচ্ছে হলো গার্ডারে, আর গার্ডার থেকে পরবর্তীতে লোড যাবে হচ্ছে হলো আমাদের কলামে, কলাম থেকে আলটিমেটলি ফাউন্ডেশনে চলে যাবে, ঠিক আছে? তো এই ধরনের ক্ষেত্রে আহ যে ফ্ল্যাট কি বলে এটাকে, ওয়ান ওয়ে জয়েন্ট বা রিফট স্ল্যাব বলতেছি, এটা কখন প্রয়োজন হতে পারে? তোমাদের কি মাথায় কোনো আইডিয়া আছে যে কেন আমার এই টাইপের করা লাগতে পারে? এটার মাধ্যমে তো কলমের মধ্যে ডিস্টেন্সটা ইচ্ছা করলে বাড়ানো যায়। তার মানে কম করে। হ্যাঁ, তার মানে যেখানে আমার স্প্যান হচ্ছিল একটু বেশি লাগবে, সেই জায়গাটাতে মূলত আমরা এই টাইপের কাজ করতে পারি, যে আমাদের মাঝখানে ইন্টারমিডিয়েট কোনো কলাম যদি আমরা স্কিপ করতে চাই, সেই ক্ষেত্রে এইটাকে দিতে পারি। এখন কি কি বলতে পারবা যে গার্ডারটাকে, তো আমি বললাম যে বিম, গার্ডারের আসলে মেইন কাজটা কি, বা কোন বিমটাকে আমরা গার্ডার বলবো? তো যে বিমটা অন্য বিম গুলা লোড নিতেছে ওই বিমটাকে তো আমরা গার্ডার বলি। হ্যাঁ, তার মানে জেনারেলি আমরা যেটা জানি যে বিম গুলা সাপোর্টেড থাকে হচ্ছে কলামের উপরে সরাসরি, কিন্তু কিছু বিম আছে যেগুলো কলামের উপরে সরাসরি না, যে অন্য একটা বিমের উপরে তার লোডটাকে ট্রান্সফার করে। তো এই যে বিম আর একটা বিমের উপরে লোড ট্রান্সফার করতেছে, তো এই যে বিমটা আছে সেই বিমটাকে আমরা আসলে গার্ডার বলতেছি। এটা ডেপথ জেনারেল বিমের থেকে একটু বেশি হবে এবং উইডথ। আচ্ছা, গেল। তাহলে এটা হচ্ছে ওয়ান ওয়ে জয়েস্ট সিস্টেম। এখন এটা তো একদিকে গেল, আর একদিকেও যদি আমরা চিন্তা করি যে বোথ সাইডে আমরা হচ্ছে হলো এরকম গার্ডার বা রিব দিব, তো এটা সিস্টেমটা কেমন হতে পারে? এটা কি তোমাদের পরিচিত জায়গা তো, তাই না? আহসানুল্লাহ ইউনিভার্সিটি। তো এই যে জায়গাটা, এখানে কি দেখছো এই প্লাজার এখানের ইটা কিরকম, স্ল্যাবটা, এই জায়গাটা কি দেখছো তোমরা খেয়াল করে কিরকম দেখতে? জি স্যার। আচ্ছা আচ্ছা, তো এই যে এখানে সিস্টেমটা তোমাদের দেখানো হচ্ছে, এই সিস্টেমটাই হচ্ছে হলো টু ওয়ে জয়েস্ট সিস্টেম, বা এটাকে আমরা সিম্পলি হচ্ছে ওয়াফেল স্ল্যাব বলি। তো এটার ক্ষেত্রে দেখা যাবে যে তুমি অনেক বড় একটা স্প্যান পাচ্ছ, ক্লিয়ার স্প্যান পাচ্ছ কোনো কলাম ছাড়াই। কলামগুলো অনেক দূরে দূরে আছে, কিন্তু তুমি একটা ক্লিয়ার স্প্যান পাচ্ছ অনেক বড়। এখন এই টাইপের সিস্টেমে যেটা হয় যে এই যে এগুলাকে এক একটা বিমের মতো চিন্তা করতে পারো, যেটাকে আমরা রিব বলতেছি। তো বোথ ডিরেকশনে থাকে, আর কলামের যে জায়গাটা, ওই জায়গাটা তোমার বিমের ওই কি বলে এটাকে, স্ল্যাবের যে থিকনেসটা আছে, থিকনেসটা একটু বাড়ায় দেওয়া হয়। তো এই টাইপের ক্ষেত্রেও জিনিসটা ওই একই ধরনের, যে আমাদের স্ল্যাব থেকে সরাসরি হচ্ছিল কলামে চলে আসতেছে,
আমাদের যে গ্র্যাভিটি লোড আছে। তো এটাই হচ্ছিল মোটামুটি 6টা টাইপের আমরা ফ্লোর সিস্টেম দেখলাম। এখন এই ফ্লোর সিস্টেম গুলা তুমি যখন ডিজাইনার হিসাবে কোনো একটা বিল্ডিং বা যে কোনো স্ট্রাকচারই আসলে তুমি ডিজাইন করতে যাও না কেন, তো তোমাকে ফার্স্টে চিন্তা করতে হবে যে তোমার যে বিল্ডিংটা তুমি তৈরি করবা সেটা আসলে কি পারপাসে ইউজ করা হচ্ছে। যে পারপাসে ইউজ করা হচ্ছে সেই পারপাস ফুলফিল করতে যে অনেক সময় তোমাকে বিভিন্ন টাইপের ফ্লোর সিস্টেম নিতে হবে। আমরা যদি রেগুলার রেসিডেন্সিয়াল বিল্ডিং বা হচ্ছে অফিস বিল্ডিং চিন্তা করি, আমরা হয়তো বিম কলাম সাপোর্টের যেসব 1 ওয়ে বা 2 ওয়ে সেটা চিন্তা করলাম। এখন আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি বলি, সেক্ষেত্রে তারা আবার দেখা যাবে যে বিম যদি অমিট করতে পারে সেটা তারা প্রেফার করে। তো সেই ক্ষেত্রে হয়তো বা আমরা তোমার ফ্ল্যাট প্লেট সিস্টেম বা ওই ধরনের ফ্ল্যাট স্ল্যাব সিস্টেম ওগুলাতে যেতে পারি। আর যদি তোমার ধরো কোনো অডিটোরিয়াম বা বিশাল জায়গা প্রয়োজন হয় যেখানে তুমি কলাম রাখতে চাচ্ছ না, সেগুলোর ক্ষেত্রে আমরা হয়তো বা এরকম রিপ সিস্টেম বা ওয়াফেল সিস্টেম ইউজ করতে পারি। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে যে তুমি কোন পারপাসে তোমার বিল্ডিংটা বা স্ট্রাকচারটা ব্যবহার করতে চাচ্ছ। তো এইগুলোই হচ্ছিল মোটামুটি ফ্লোর সিস্টেম। তো কোনটা চুজ করবা এটা তোমার রিকোয়ারমেন্টের উপরে বেসিক্যালি ডিপেন্ড করবে। তো যাই হোক, আমরা মোটামুটি এই 6টা টাইপের ফ্লোর সিস্টেম দেখলাম। এর মধ্যে আমরা হচ্ছে হলো 1 ওয়ে যে ফ্লোর সিস্টেম সেটা ডিজাইন 3.1 এ শিখে আসছি। 3.2 তে আমরা বেসিক্যালি 2 ওয়ে স্ল্যাব ডিজাইনটা শিখবো যেটা বিম সাপোর্টেড, আর হচ্ছে হলো পরে ফ্ল্যাট প্লেটের ডিজাইনটা শিখবো। তো যাই হোক, আমাকে এখন শুরু করতে হবে হচ্ছিল 2 ওয়ে স্ল্যাব যেটা হচ্ছিল বিম সাপোর্টেড এইটা। এখন তোমরা গতদিন যখন জিজ্ঞেস করছিলাম তোমরা অনেকেই বলছিলা যে 2 ওয়ে স্ল্যাব এবং 1 ওয়ে স্ল্যাবের মধ্যে পার্থক্য কি। তো এই যে পার্থক্যটা বললা, যে একটা পার্থক্য কি তোমরা বলছিলা যে এটার সাইড রেশিও 2 এর চেয়ে বেশি বা কম, এরকম একটা কিছু মনে আছে এটা? জি স্যার। আচ্ছা, বাট কেন এটা জানো কি? মানে 2 এর চেয়ে কম বা বেশি হলে যে ক্রাইটেরিয়াটা, এটা কি কারণে, এটা কি সবাই জানো? আচ্ছা, আমি ধরে নিচ্ছি জানো না। এখন আমরা আসলে এইখানে একটা খুব সিম্পল স্ল্যাব দেখানো হচ্ছে যেটা শর্ট স্প্যান হচ্ছিল এল এ এবং লং স্প্যান হচ্ছিল এল বি, আর এটার উপরে হচ্ছিল একটা ইউডিএল আছে ডাব্লিউ। এখন কোশ্চেন আসতে পারে যে আমার যদি চারদিকে বিম থাকে, আমি কি সব সময় কি আসলে একটা স্ল্যাবকে 2 ওয়ে বলতে পারবো কিনা। এটা একটা ক্রাইটেরিয়া আমাদের প্রয়োজন, যে এটা থাকলেই কি আসলে আমরা বলতে পারবো কিনা। তো সেটা আমরা আগে দেখি, ডিরাইভ করার ট্রাই করি। ফার্স্ট অফ অল হচ্ছে হলো, যখন এটার উপরে লোড আসবে, লোডটা আমরা জানি যে বোথ ডিরেকশনেই আসলে যাবে। তো এটা হচ্ছে পিএসএফ এর লোডটা পার ইউনিট এরিয়াতে। আমরা যদি চিন্তা করি যে লং ডিরেকশনে কতটুকু লোড ট্রান্সফার হবে, সেই লোডটা হচ্ছে হলো ডাব্লিউ বি। ডাব্লিউ বি হচ্ছে হলো ডাব্লিউ ইন্টু হচ্ছে হলো এল এ, দ্যাটস মিন শর্ট স্প্যান। তো এইটা যদি হয় তাহলে এই লোডটা কিভাবে আসলে ডিস্ট্রিবিউট হবে, ডিস্ট্রিবিউটটা হবে হচ্ছে হলো অনেকটা ইউডিএল এর মতো। একটা লাইন লোড যদি একটা বিমের উপরে থাকে যেরকম ভাবে ট্রান্সফার হবে, এইটাও ঠিক একই ভাবে। সো এরকম ডিস্ট্রিবিউটেড ডাব্লিউ বি হিসাবে হচ্ছে এটা ডিস্ট্রিবিউটেড হবে। আচ্ছা, আর পরের ক্ষেত্রে যেটা হবে যে শর্ট ডিরেকশনে লোডটাকে আমরা বলতে চাইছিল ডাব্লিউ এ, যেটা হচ্ছিল ডাব্লিউ ইন্টু এল বি। এল বি হচ্ছিল লং স্প্যান। তাহলে এখন আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, যদি এই টাইপের লোড ট্রান্সফার হয়, এটাকে একটা বিম হিসাবে চিন্তা করি, এটাকে একটা বিম হিসাবে চিন্তা করি, এটার ডিফ্লেকশন শেপটা কিরকম হবে। ডিফ্লেকশন শেপটা অনেকটা এরকম প্যারাবোলিক হবে, এবং প্যারাবোলিকের ঠিক সেন্টার পয়েন্ট যেটা, সেটার ডিফ্লেকশনটা হবে হচ্ছিল ম্যাক্সিমাম।
তো এই ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা আমরা সেকশনাল অ্যানালাইসিস করে ইজিলি বের করতে পারি, যেটা তোমরা আগে পড়ে আসছো ক্যান্টিলিভার বিম বা সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে এগুলো কিরকম হয়। সেটা হচ্ছিল 5/384 WA LA to the power 4 divided EI। তো ম্যাটেরিয়াল যে প্রপার্টিজ এবং সেকশনাল প্রপার্টিজ এগুলোর উপর ডিপেন্ড করে এই ডিফ্লেকশনটা হবে। একইভাবে আমরা যদি লং ডিরেকশন চিন্তা করি, লং ডিরেকশনের তোমার ডিফ্লেক্টেড শেপ হচ্ছিল এটা, এবং এটার ক্ষেত্রে আমাদের ডিফ্লেকশন হচ্ছিল ডেল্টা বি। সো ডেল্টা বিও কি হবে, সেম ইকুয়েশন, শুধুমাত্র আমাদের হচ্ছে হলো লোড যেটা যাচ্ছে লং ডিরেকশনে সেটা ডাব্লিউ বি, আর হচ্ছিল তার স্প্যান হচ্ছিল এল বি হবে। তো যাই হোক, এখন আমরা যদি চিন্তা করি যে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, সেটা আসলে কোন পয়েন্টটাকে মিন করতেছে, এই দুইটা পয়েন্টই আসলে মিন করতেছে এই যে সেন্টার পয়েন্ট আছে, এই সেন্টার পয়েন্ট, যেহেতু একই পয়েন্টের ডিফ্লেকশন, এইটা এবং এটা একই পয়েন্টের ডিফ্লেকশন, তার মানে এই যে ডিফ্লেকশন গুলো আছে এটা অবশ্যই সমান হওয়া উচিত। সো সেন্টারে যদি আমার এই দুইটা ডিফ্লেকশন সেম হয়, আমি এই দুইটা ইকুয়েশনকে ইকুয়েট করি, তাহলে আমরা একটা রিলেশনশিপ পাবো যে ডাব্লিউ এ এবং ডাব্লিউ বি এই দুইটার মধ্যে রিলেশনশিপ কত। তো এখানে ই এবং আই হচ্ছে কনস্ট্যান্ট, সেগুলো কাটাকাটি যে আলটিমেটলি এই রিলেশনটা দাঁড়াচ্ছে। এখন এই রিলেশনটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, ডাব্লিউ এ এবং ডাব্লিউ বি এর রিলেশন রেশিও, দ্যাটস মিন শর্ট ডিরেকশন এবং হচ্ছে লং ডিরেকশনে কতটুকু লোড ট্রান্সফার হবে। এখন আমরা একটু কেস বাই কেস যদি বোঝার চেষ্টা করি যে আসলে কি টাইপের লোড ট্রান্সফার হতে পারে যদি আমাদের স্প্যান চেঞ্জ হয়, তাহলে আমরা জিনিসটাকে ক্লিয়ারলি বুঝতে পারবো। ফার্স্ট অফ অল আমরা একটা কেস চিন্তা করি, আমাদের ইকুয়েশনটা এখানে আছে। সো একটা স্কোয়ার শেপের আমি স্ল্যাব চিন্তা করলাম, এটার ক্ষেত্রে এল এ এবং এল বি হচ্ছে সেম, মানে ইকুয়াল। তাহলে এল এ এবং এল বি যদি সমান হয়, তাহলে ডাব্লিউ বি এবং ডাব্লিউ এ সমান, তার মানে শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশনে ইকুয়ালি লোড ট্রান্সফার হবে। তারপর চিন্তা করি যে যদি আমার এল বি ইজ ইকুয়াল টু টুয়াইজ এল এ হয়, তার মানে তার লং স্প্যানটা হচ্ছে হলো শর্ট ডিরেকশনের যে স্প্যান আছে সেটার ডাবল। তো সেই ক্ষেত্রে রিলেশনশিপটা কি আসে, এটা একটু ইন্টারেস্টিং। সেটা হচ্ছে হলো, দেখো যে এই ক্ষেত্রে আমার ডাব্লিউ বি, এটা হচ্ছে হলো লং ডিরেকশনে যে লোডটা যাচ্ছে, এই ডিরেকশনে যে লোডটা যাচ্ছে, এটা হচ্ছে হলো ডাব্লিউ এর 16/1 তাহলে দেখো যে ক্ষেত্রে স্প্যান গুলো সমান, তারা ইকুয়াল শেয়ারে যাচ্ছে, তার মানে বোথ ডিরেকশনে আমার হচ্ছে হলো সেম লোড ট্রান্সফার হচ্ছে। কিন্তু এই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে ডাব্লিউ এর 16/1 লোড আমার হচ্ছে ট্রান্সফার হচ্ছে। আচ্ছা, আমি যদি আরেকটু এক্সটেন্ড করি জিনিসটাকে, যদি রেশিওটা তোমার লং স্প্যানটা 3 গুণ হয়, সেই ক্ষেত্রে আসলে কি হবে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে লং ডিরেকশনে আমাদের যে লোডটা ট্রান্সফার হচ্ছে সেই লোডটা, এটা হলো লং ডিরেকশন, এই ডাব্লিউ বিটা হবে হচ্ছে ডাব্লিউ এর 81/1। তাহলে এই ক্ষেত্রে যদি আমি এইভাবে চিন্তা করি, তাহলে আসলে কি হবে, এই ক্ষেত্রে হচ্ছে ডাব্লিউ এ বি ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ এ। এখন বলো যে এখানে লং ডিরেকশনে যে লোডটা ট্রান্সফার হচ্ছে সেটা কি বাড়তেছে না কমতেছে? স্যার কমতেছে। এবং কমার রেটটা চিন্তা করে দেখো যে এখানে হচ্ছে হলো ডাব্লিউ এ ডাব্লিউ বি সমান, তার মানে শর্ট ডিরেকশন লং ডিরেকশন একই। এখানে হচ্ছে 16/1 হচ্ছে, তার মানে কি একটা হিউজ চেঞ্জ আসতেছে। আর এখানে হচ্ছে 81/1 আসতেছে হচ্ছে লং ডিরেকশনে। তাহলে এখন তোমরা একটু চিন্তা করে বলো যে এই তিনটার মধ্যে আমি কোনগুলাকে আসলে ওয়ান ওয়ে বলতে পারবো, কোনগুলাকে টু ওয়ে বলতে পারবো? এটার ক্ষেত্রে আমরা যেটা বলবো এটা হচ্ছে হলো টু ওয়ে, কারণ যখন এটা তোমার ডিফ্লেক্ট করবে, ডিফ্লেক্ট করার ক্ষেত্রে আমার হচ্ছে হলো
ডিফ্লেক্টেড শেপটা আমরা আগে যেরকম চিন্তা করছিলাম সেরকমই হবে, যে বোথ সাইড স্যাগ হবে। আর এটার ক্ষেত্রে যেটা হবে যে এই ডিরেকশনে যদি এরকম স্যাগিং হয়, এই ডিরেকশনে খুবই কম হবে। কারণ হচ্ছিল আমরা বলতেছি যে 16/1 লোড ট্রান্সফার হবে, তার মানে এই শেপটা দেখে মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা ওয়ান ওয়ে হিসাবে কাজ করবে যদি আমরা রিলেটিভলি চিন্তা করি। সো এই ক্ষেত্রে আমরা এটাকে ধরবো হচ্ছিল ওয়ান ওয়ে। আর এইটাও স্বাভাবিকভাবেই তার চেয়েও কম লোড ট্রান্সফার হচ্ছিল লং ডিরেকশনে, তো এটাকে ওয়ান ওয়ে হিসাবে ট্রিট করব। তো এই যে রেশিও টুর কথা যেটা তোমরা বলছো এর আগের দিন বা এখানে যেটা দেখলাম, এটা একটা অ্যাজাম্পশন। এখন 1.5 যদি হয় লং স্প্যান আর শর্ট স্প্যানের রেশিও, সেই ক্ষেত্রেও দেখা যাবে যে এই রেশিওটা একটু কম বেশি হবে। তো ডিজাইনের জন্য আমাদের কিছু অ্যাজাম্পশন দরকার হয়। তো ওইরকম একটা অ্যাজাম্পশন হচ্ছে হলো যদি তোমার লং স্প্যান যদি শর্ট স্প্যানের দ্বিগুণ হয় সেটাকে, বা তার চেয়ে যদি বড় হয়, সেই ক্ষেত্রে আমরা সেগুলোকে ওয়ান ওয়ে হিসাবে ট্রিট করতে পারি। ঠিক আছে? তো এইটাই হচ্ছিল তোমাদের যে ক্রাইটেরিয়াটা তোমরা গতদিন আমাকে বলছিলাম। তার মানে স্ল্যাবকে আমরা টু ওয়ে তখনই ধরতে পারবো যখন নাকি আমাদের শর্ট ডিরেকশন এবং সরি এখানে একটু বোধহয় ভুল আছে, এলবি আবার এলএ হবে আর কি। তো এটা যখন 2 এর চেয়ে ছোট হবে, তো আমি জাস্ট কারেকশনটা এখানে লিখে দিচ্ছি, এটা হবে বি, এটা হবে এ। তো এই রেশিওটা যদি 2 এর চেয়ে ছোট হয় তখন হচ্ছে না আমরা এটাকে টু ওয়ে হিসাবে চিন্তা করতে পারবো, আদারওয়াইজ আমরা ওয়ান ওয়ে হিসাবেই চিন্তা করব। তো এটাই হচ্ছে মূলত যে টু ওয়ে আমরা কখন ধরবো এবং ওয়ান ওয়ে কখন ধরবো সেটা। তো সবাই কি এই জায়গাটা বুঝতে পারছো মোটামুটি? জি স্যার। আচ্ছা, তাহলে নেক্সট আমরা যাব হচ্ছে হলো যে যখন আমরা ডিজাইনে যাব, আমরা ফার্স্টে চিন্তা করলাম যে এটা ওয়ান ওয়ে স্ল্যাব নাকি টু ওয়ে স্ল্যাব। তো আমরা বের করতে পারলাম যে এটা টু ওয়ে, এটা হচ্ছিল ওয়ান ওয়ে। এখন ডিজাইন করতে গেলে আমাদের পরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে হলো যে মোমেন্ট কিভাবে আমরা ক্যালকুলেট করব। তো এখন আমি দেখবো হলো যে মোমেন্ট ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। তো এটা হচ্ছে হলো ওই একই স্ল্যাবটাই চিন্তা করো, এটাকে আমরা ওই একইভাবে ডাব্লিউ এ এবং ডাব্লিউ বি বোথ ডিরেকশনে যাচ্ছে, তো শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশনে। এখন প্রতিটাকে আমরা যদি সিম্পলি সাপোর্টেড বিম হিসাবে চিন্তা করি, সিম্পলি সাপোর্টেড, তাহলে এই পার্টিকুলার বিমটার আসলে ম্যাক্সিমাম মোমেন্ট কত হবে, যেটা আমরা মোটামুটি সবাই জানি যে সরি WL²/8। সো এই ডিরেকশনে আমার লোড হচ্ছে হলো WB, এটা হচ্ছে হলো এই ডিরেকশনের ক্ষেত্রে যদি চিন্তা করো, এটা হচ্ছে হলো আমার মোমেন্ট ডায়াগ্রাম। তো এই ক্ষেত্রে হচ্ছে হলো ম্যাক্সিমাম মোমেন্ট এখানে হবে হচ্ছে হলো WA/L²/8। তো এটাই এখানে লেখা আছে যে মোমেন্টের সেন্টার হচ্ছে হলো WA/L²/8। আর এটাকে যেহেতু আমরা একটা স্কোয়ার স্ল্যাব হিসাবে চিন্তা করছি, আমি আর এখানে এল এ লিখি নাই, এল এ এবং এল বি ইকুয়াল টু হচ্ছিল এল লিখা আছে। আর একইভাবে আমরা যদি এই জায়গাটার মোমেন্ট চিন্তা করি, এই জায়গাটার মোমেন্ট হবে হচ্ছে হলো তোমার WB/LB²/8। তো এখন এই যে দুইটা মোমেন্ট WL²/8, তো এইটাকে আমাদেরকে আলটিমেটলি ক্যালকুলেট করতে হয়, কারণ ম্যাক্সিমাম মোমেন্ট নিয়ে আমরা কি করি, ডিজাইন করি। এখন এখানে কিছু জিনিস কনসিডার করতে হবে তোমাকে, যেমন আমরা আগেই দেখে আসলাম যে যখন একটা স্কোয়ার স্ল্যাব থাকে তখন হচ্ছিল বোথ ডিরেকশনে ইকুয়াল পরিমাণ লোড ট্রান্সফার হয়, তাহলে ডাব্লিউ এ এবং ডাব্লিউ বি দুইটাই হবে হচ্ছিল W/2। ডাব্লিউ হচ্ছিল টোটাল পিএসএফ এর যেই লোডটা আমার সেটা। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা এখানে বসাই দিই যে কোনো একটা ইকুয়েশনে, তাহলে এটাকে সিম্পলিফাই করলে আসে WL²/16।
তার মানে এই যে কি বলবো এটাকে, টোটাল মোমেন্টটাকে আমরা একটু ভালো করে খেয়াল যদি করি তাহলে বোঝা যাবে যে এখানে আসলে কি কি আসতেছে। আচ্ছা, তো এলটা আসলে কি? স্প্যান, তাই না? আর ডাব্লিউটা হচ্ছে হলো লোড। আচ্ছা, এখন এই যে কি বলবো এটাকে, 0.0625, এটাকে আমরা একটা যদি কোএফিসিয়েন্ট হিসাবে চিন্তা করি, এখন এই যে কোএফিসিয়েন্টটা, এটা আসলে কি কি প্যারামিটারের উপর ডিপেন্ড করতেছে? কেউ কি বলতে পারবা যে এই কোএফিসিয়েন্ট যেটা আমরা পেলাম, তার মানে 1/16, এটা আসলে কি কি জিনিসের উপরে ডিপেন্ড করতেছে বলো? এই যে এখানে যে ইকুয়েশনটা এতক্ষণ পর্যন্ত বলা হইলো, এই যে প্যারামিটারটা আছে কোএফিসিয়েন্ট, এটা কি কি জিনিসের উপর ডিপেন্ড করতেছে বলতে পারবা? টাইপের স্ল্যাব ওটার উপর। জি নাই। স্ল্যাবের টাইপটা কিরকম সেটার উপর কি স্যার? টাইপ বলতে কি বোঝাইতে চাচ্ছ? মানে 2 ওয়ে বা 1 ওয়ে? সিম্পলি সাপোর্টেড স্কয়ার স্ল্যাব, তারপর সিম্পলি সাপোর্টেড এবং স্কয়ার শেপ বলতেছো, ঠিক আছে। আচ্ছা, তো মডুলাস অফ ইলাস্টিসিটি, তারপরে মডিউলাস অফ ম্যাটেরিয়ালের উপর। এটা কি খুব একটা ডিপেন্ড করতেছে? কারণ কি বলবো এটাকে, এই যে ইকুয়েশনটা 0.625 আসছে, 0.625 আসছে, এটা বেসিক্যালি কি WL²/8 থেকে আসছে, তাই না? মানে একটা কম্পোনেন্ট হচ্ছিল 8 আর একটা কম্পোনেন্ট কি এই 2, এই 2 ইনটু 8 তো আসলে এই 16টা আসছে, তাই না? তো এইখানে তোমার আগে যে অ্যানসার দিল, ও যেই কথাটা বলছে ওইটাই বেসিক্যালি ডিপেন্ড করবে ওই দুইটার উপরেই। ফার্স্ট হচ্ছে হলো আমাদের এটা যদি সিম্পলি সাপোর্টেড বিম না হইতো তাহলে কি এটা WL²/8 লিখতে পারতাম আমি? না স্যার। আচ্ছা, তার মানে এই যে সাপোর্ট আছে, এই সাপোর্টটাকে আমরা বলি হচ্ছে হলো বাউন্ডারি কন্ডিশন। আচ্ছা, তার মানে একটা জিনিস হচ্ছে হলো যে স্ল্যাবটার বাউন্ডারি কন্ডিশন কি, এটার উপর ডিপেন্ড করতেছে। আর একটা জিনিস হচ্ছে হলো এল এ এবং এল বি, এই দুইটা ইকুয়াল বলে তো তুমি লিখতে পারছো যে W/2, তাই না? এখন যদি এল বি দ্বিগুণ হতো তাহলে কি লিখতাম? W/2 লিখতে পারতাম? লেখা যায় তো না, কারণ আমরা দেখছি যে 16/1 লোড চলো ট্রান্সফার হয়, তো সেই ক্ষেত্রে কোএফিসিয়েন্টটা ভিন্ন হতো। তার মানে এখানে আরেকটা জিনিস আমরা বলতে পারি যে এল এ এবং এল বি এর রেশিও কত, এটা হচ্ছিল একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। আমাদের ক্ষেত্রে হচ্ছিল 1 এখন। তার মানে এল এ আবার এল বি, এই দুইটা হচ্ছে হলো মেইনলি গভর্ন করতেছে এই যে কোএফিসিয়েন্ট, এই কোএফিসিয়েন্টটা কত হবে। তার মানে এই ক্ষেত্রে যদি আমি এই মোমেন্টের ইকুয়েশনটাকে একটু জেনারেলাইজ করতে চাই তাহলে হবে হচ্ছে হলো একটা কোএফিসিয়েন্ট সি, তো আমি সি বললাম এটাকে, সি ইন্টু WL², খুব সিম্পল ভাবে যদি বলতে যাই। তো এই মোমেন্ট ক্যালকুলেট গুলা আমাদের পরে করতে হবে, এই কারণে আমি এটা নিয়ে একটু ডিটেলস কথা বললাম এখন। তো যাই হোক, এখন এইটা তো হচ্ছে হলো খুব সিম্পল ভাবে আমি বললাম যে এখানে সিম্পলি সাপোর্টেড, এটা হচ্ছে হলো স্কোয়ার শেপ, এটা আসছে। এখন প্র্যাকটিক্যাল কেসে আমরা কি আসলে সবকিছু এইভাবে চিন্তা করতে পারবো কিনা সেটা। এখানে তো আমরা বলতেছি সিম্পলি সাপোর্টেড, প্র্যাকটিক্যালি কি যখন একটা বিম তোমার স্ল্যাবকে হচ্ছে সাপোর্ট দিয়ে রাখে বা স্ল্যাবটা যখন বিমের উপর রেস্ট করে, সেটা কি সিম্পলি সাপোর্টেড হয় সব সময়? না স্যার। আচ্ছা, তার মানে আমরা যদিও ধরে নিছি যে এটা একটা সিম্পলি সাপোর্টেড, এখানে কোনো রোটেশন সে রেজিস্ট করতে পারবে না, কিন্তু যখন প্র্যাকটিক্যালি গেলে আমাদের কিছুটা ফিক্সিটি এখানে আসে। তার মানে এইটার যে ডিফরমেশন বা ডিফ্লেকশন শেপ
আর এটার যে ডিফ্লেকশন শেপ দুইটা কিন্তু একটু একটু ভিন্ন, এই জায়গাটায় স্পেশালি ভিন্ন। সো যদি এই ধরনের সিম্পলি সাপোর্টেড হয় তখন যে ডিফ্লেকশনটা হয় ম্যাক্সিমাম, আর যদি এরকম ফিক্সড সাপোর্ট হয় তখন তার যে ডিফ্লেকশন হয় সেটা অবশ্যই পরিবর্তন হয়, তার মানে এক্ষেত্রে কমে যায় ডিফ্লেকশন। আর ডিফ্লেকশন যদি কম হয় সেক্ষেত্রে তোমার মোমেন্টও কি হবে জেনারেলি? জেনারেল ট্রেন্ড কি মোমেন্ট এবং ডিফ্লেকশনের? বিপরীত। বিপরীত? বিপরীত বলতে হচ্ছে হলো তুমি মনে হয় ডিফ্লেক্টেড শেপ এবং মোমেন্ট শেপের কথা বলতে চাচ্ছ, সেটা না। বাট জিনিসটা হচ্ছে হলো মোমেন্ট হচ্ছে হলো কাইন্ড অফ প্রপোর্শনাল টু ডিফ্লেকশন। ডিফ্লেকশন যত বেশি সেই জায়গার মোমেন্ট তত বেশি আসবে, ঠিক আছে? তো এখানে ডিফ্লেকশন কম, তার মোমেন্টও বেসিক্যালি কম জেনারেট হবে। এখানে তোমার ডিফ্লেকশন বেশি, মোমেন্ট বেশি জেনারেট করবে। সো ইলাস্টিক থিওরি থেকে এটাকে এসিআই কোড যেটা বলে যে আমরা রিয়েল কেসটা আসলে ওইভাবে জানি না যেটা কি অ্যাকচুয়ালি ফিক্সড সাপোর্ট হবে কিনা বা কোনো রেজিস্ট্যান্স থাকবে না কিনা। তো আমরা ধরে নেই যে এখানে কিছুটা ফিক্সিটি থাকবে এবং এসিআই কোড রিকমেন্ড করে যে যদি সিম্পলি সাপোর্টেড ধরা হয় সেই ক্ষেত্রে যা মোমেন্ট জেনারেট করে তার থেকে 25% লেস মোমেন্ট অ্যাকচুয়াল কেসে আসে। সো সেই কারণে তারা একটা মডিফিকেশন দিচ্ছে, যে মোমেন্টটা আমরা সিম্পলি সাপোর্টেড হিসাবে চিন্তা করলাম সেটা থেকে যে 25% লেস হবে। এটা ইলাস্টিক অ্যানালাইসিস বা ইলাস্টিক থিওরি থেকে আসছে। তো আমাদের আগের যেটা ছিল 0.0625 সেটা 25% লেস হয়ে আসে হচ্ছিল 0.048 WL স্কোয়ার। আচ্ছা, তো এটা হচ্ছে একটা সিম্পল মডিফিকেশন তারা কনসিডার করলো। এরপরে আরো একটা মডিফিকেশন তারা চিন্তা করছে, সেটা হলো এই যে মোমেন্টটা এখন আমরা চিন্তা করলাম, এই মোমেন্টটা আসলেই কি আসলে এই তুমি বিম বলো বা স্ল্যাব বলো এটা কি ফেল করবে কিনা সেটা। তাহলে এই যে মোমেন্টটা আছে এই মোমেন্টটা কার জন্য? একটা বিমের জন্য, তাই না? আমরা স্ল্যাব যখন ডিজাইন করি তখন কি করি? 12 ইঞ্চ বা 1 ফিটের কি একটা বিমের মতো চিন্তা করি, তাই না? এই জিনিসগুলো একটু ভালো করে বুঝতে হবে, একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে হলো আমরা 1 ফিটের একটা বিম স্ট্রিপ ধরতেছি, তার মানে যখন এই মোমেন্ট আসবে তখন এই স্ট্রিপটা ফেল করার কথা, তাই তো? কিন্তু যখন তুমি অ্যাকচুয়াল কেসে যাচ্ছ তখন তো এরকম আসলে বিম স্ট্রিপ একটা না, পাশাপাশি কি অনেকগুলো বিম স্ট্রিপ আছে না? তো অনেকগুলো যদি বিম স্ট্রিপ থাকে, যখন এই বিমটা ফেল করতে নেবে সে লোডটাকে কি করবে? তার পাশের স্ট্রিপে ডিস্ট্রিবিউট করবে না, বা সে তার পাশেরটায় ডিস্ট্রিবিউট করবে। সো স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি যদি ঠিক থাকে, তার মানে স্ট্রাকচার যদি একটা ইউনিট হিসাবে কাজ করে, তাহলে এটা আইসোলেটেড কোনো স্ট্রিপ হিসাবে বা বিম হিসাবে কাজ করবে না, এটা পুরোটা একটা জিনিস হিসাবে কাজ করবে। সো এখানে তোমার রিডিস্ট্রিবিউশন হয়, লোডের রিডিস্ট্রিবিউশন হয়। এই রিডিস্ট্রিবিউশনের কারণে এসিআই কোড আমাদেরকে পারমিট করে যে এই মোমেন্ট জেনারেট করলে আসলে এই পার্টিকুলার বিমের মতো স্ট্রিপটা ফেল করবে না, সে আরো 25% পর্যন্ত কম মোমেন্ট আসলে জেনারেট করবে সেখানে। তো সেটা করে আলটিমেটলি যেটা দেখা গেছে যে আরো 25% যদি কমে তাহলে 0.036 WL স্কোয়ার আসে। তো এটাই হচ্ছে হলো ম্যাক্সিমাম মোমেন্ট একটা স্কোয়ার স্ল্যাবের জন্য, ঠিক আছে? এখন এটাকে যদি আমরা একটু জাস্ট সামারাইজ করি, যেটা আমি অলরেডি তোমাদেরকে বললাম, যে একটা জেনারেল মোমেন্ট ইকুয়েশন যদি দাঁড় করাইতে চাই সেটা হলো সি ইন্টু WL স্কোয়ার। এখন কথা হচ্ছিল যে সি এর ভ্যালুটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। ডাব্লিউ এবং এল তো আমরা ইজিলি কি করতে পারবো? বের করতে পারবো, কারণ আমরা লোডও জানি তারপরে স্প্যানও জানি। এই মোমেন্ট কোএফিসিয়েন্টটাই আসলে আমাদেরকে বের করতে হবে। তো মোমেন্ট কোএফিসিয়েন্ট আমি অলরেডি বললাম যে এটা কিসের উপর ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল হচ্ছে হলো সাইড রেশিও, যে আমার এল এ এবং এল বি এটার রেশিও কত। আর সেকেন্ড হচ্ছে হলো যে বাউন্ডারি কন্ডিশন, যে যদি ডিফ্লেকশন
জেনারেলি কম হয়, সেখানে মোমেন্ট জেনারেশনটা কম হয়। এখন চিন্তা করো ওই দুইটা কেস, এটা একটা আইসোলেটেড স্ল্যাব, সিঙ্গেল একটা রুম। তো এই স্ল্যাবটা যেভাবে ডিফ্লেক্ট করবে, আমি যদি চিন্তা করি যে আমার দুইটা রুম পাশাপাশি আছে, তার মানে স্ল্যাবটা এই বিমের উপর বসে আছে কন্টিনিউয়াস হিসাবে। তো সেটার ক্ষেত্রে দেখা যাবে যে এইখানে এক ধরনের ফিক্সিটি কাজ করে। এটার ক্ষেত্রে ওই রকম কন্ডিশনই হবে যে ফিক্সিটি কম কিন্তু এটা একটু রিলেটিভলি হাই ফিক্সিটি থাকবে। তো এই ক্ষেত্রে নেগেটিভ মোমেন্ট তো আসবেই এবং ডিফ্লেকশনটাও আগের থেকে কিছুটা কিছুটা করে কম হবে। তো এই দুইটা জিনিস দিয়েই মূলত হলো আমরা মোমেন্ট কোএফিসিয়েন্টটা চিন্তা করতে পারি। ঠিক আছে, তো তোমাদের কি নেক্সট ক্লাস আছে এরপরে? একটা গ্যাপ আছে মাঝখানে 15 মিনিট। তাহলে আমি জাস্ট আর 5 মিনিট নিয়ে আমি ছেড়ে দিচ্ছি, 9:40 অলরেডি বোধহয় বাজে। সো আমাদের যেই মেথডটা আমরা এখন শিখবো, যে ডিজাইন অফ টু এ স্ল্যাব ইউজিং মোমেন্ট কোএফিসিয়েন্ট মেথড। তো আমরা এটা আসলে করবো হলো এসিআই কোড অনুযায়ী। তো এইখানে যেটা দেখতে পাচ্ছ যে একটা ছোট কি বলবো স্কোয়ার শেপের একটা স্ল্যাব, এইটাকে আসলে কতটুকু মোমেন্ট জেনারেট করছে এটা বের করার জন্যই আমাদেরকে অনেক কিছু করতে হলো। এখন বিভিন্ন টাইপের তো আসলে তোমার স্ল্যাব আসতে পারে, তাই না? তো ধরো এটা একটা কেস হতে পারে যে সব দিকে হচ্ছিল ফ্রি এজ বলতে আমি যেটাকে বললাম যে ইন্ডিভিজুয়াল রুম যদি থাকে, তো এটা একটা কেস হতে পারে। আর একটা কেস হতে পারে যে না, সব দিকেই কন্টিনিউয়াস একটা স্ল্যাব, সব দিকে কন্টিনিউয়াস। আর একটা স্ল্যাব হতে পারে যে শুধু শর্ট ডিরেকশনটা কন্টিনিউয়াস, লং ডিরেকশনে সে ফ্রি, তার কোনো কন্টিনিউটি নাই এদিকে। আবার এটা একটা কেস হতে পারে যে একটা শর্ট এবং একটা লং ডিরেকশনের ক্ষেত্রে সে কন্টিনিউ করতেছে স্ল্যাবগুলা, আর বাকি দুই দিক ফ্রি। এরকম অনেকগুলা বাউন্ডারি কন্ডিশন আসলে আসতে পারে। তো এই যে এতগুলা বাউন্ডারি কন্ডিশনের জন্য আসলে প্রতিটার জন্য কোএফিসিয়েন্ট বের করে করে আসলে ডিজাইন করা পসিবল না। তো এই জন্য এসিআই কোড তারা অ্যানালাইসিসের পরে আমাদেরকে কিছু ভ্যালু দিয়ে দিছে মোমেন্ট কোএফিসিয়েন্টের, যেটা আমি নেক্সট ক্লাসে শুরু করব। ওই কোএফিসিয়েন্টের ভ্যালুটা, যেটাকে আমরা সি বলতেছি এখানে, এই মোমেন্ট কোএফিসিয়েন্টটা ইউজ করে আমরা ইজিলি মোমেন্ট ক্যালকুলেট করতে পারবো যে কোনো একটা স্ল্যাব সিস্টেমের। এবং যেহেতু মোমেন্ট ক্যালকুলেট যদি করতে পারো, তুমি ইজিলি কি করতে পারবা, স্টিল ডিজাইন করতে পারবা। তো যাই হোক, এই যে মোমেন্ট কোএফিসিয়েন্টটা, এটাই হলো এসিআই কোড থেকে আমরা নিব, প্লাস হলো ডিজাইন করব। সো নেক্সট ক্লাসে আমরা এসিআই মোমেন্ট কোএফিসিয়েন্ট মেথড যেটা আছে ওটা স্টার্ট করব আর কি। ঠিক আছে, সো তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার আমরা 12 ইঞ্চ স্ট্রিপটা নিয়ে কাজ করতেছি কেন, একটু যদি আবার বলতেন আর কি। 12 ইঞ্চ স্ট্রিপ নিয়ে কাজ কেন করতেছে? আচ্ছা, ওকে, আচ্ছা। যখন তুমি একটা ধরো একটা বিম, ঠিক আছে, এই বিমটা যখন তুমি এটার উপর ধরো ইউডিএল আছে সামহাউ, তুমি এটার মোমেন্ট জানতেছো, তাই না? যে এটার মোমেন্ট হচ্ছিল এম। সেই মোমেন্ট থেকে তুমি রিইনফোর্সমেন্ট বের করতেছো। এটা কিন্তু নর্মাল ডিজাইন প্রসিডিউর। এখন বিমের ক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছিল বিমের ক্রস সেকশনটা ফিক্সড। সো ধরো তোমার এখানে কথার কথা যে 4টা নাম্বার 6 রিইনফোর্সমেন্ট লাগবে নিচে, তো তুমি তোমার ইচ্ছা মতো এইখানে 2টা 3টা 4টা বসাইতে পারো। ঠিক আছে, কারণ তোমার উইথ কি ফিক্সড এখানে। সো যেটা হয় স্ল্যাবের ক্ষেত্রে, তুমি যখন ডিজাইন করবা প্রসিডিউর একই, যে মোমেন্ট ক্যালকুলেট করবা, স্টিল ক্যালকুলেট করবা। এখন জিনিসটা হচ্ছিল এরকম যে এটাও তো একটা কাইন্ড অফ বিম, কিন্তু এটার উইথটা কি অনেক বড় না? উইথটা অনেক বড়। তো তোমার ধরো এখন কথার কথা যে
এখানে ধরো করার কথা যে 20টা হচ্ছে হলো নাম্বার 3 লাগবে, এটা জাস্ট ফর এক্সাম্পল বললাম। সো 20টা নাম্বার 3 লাগবে, এইটা তোমাকে যখন বলবা, এটা আসলে যখন আলটিমেটলি তোমার কি বলবো ওয়ার্কারকে বুঝাতে যাবা, তার জন্য কঠিন যে 20টা খুঁজে খুঁজে বের করা, যে 20টা আমি বসাবো। এতে ইজি হলো যদি আমি বলি যে না, 20টা নাম্বার 3 না দিয়ে আমি বললাম যে নাম্বার 3 at the rate of 6 inch সেন্টার বাই সেন্টার। তার মানে তার জন্য সেন্টার বাই সেন্টার একটার পর একটা 6 করে বসায় যাওয়াটা সুবিধা। সো এবং আরেকটা জিনিস হচ্ছে হলো, তুমি যদি এটাকে ছোট ছোট ভাগ করে নাও, যে পার ফিটে একটা করে স্ট্রিপ, তাহলে তোমার ক্যালকুলেশনটাও ইজি হয়। পুরো স্ল্যাবটাকে এটা করতে হয় না যে পুরো স্ল্যাবে কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে। এটা হচ্ছে আমি প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। আর একটা পয়েন্ট অফ ভিউ আছে, সেটা হলো আমরা যখন পরবর্তীতে আসলে দেখব যে আমরা এখানে ধরতেছি কি। আমি একটু ইলাবোরেটলি বলতেছি যাতে তোমরা বুঝতে পারো। ধরো এই জায়গাটায় তো মোমেন্ট কি হবে, ম্যাক্সিমাম, তাই না? কিন্তু এই জায়গার মোমেন্টটা কি, একটু কম। এখন এই যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ যে এই জায়গার মোমেন্ট হচ্ছে ম্যাক্সিমাম। তুমি যখন স্টিল ডিজাইন করবা, কার জন্য করবা? ম্যাক্সিমাম মোমেন্টের জন্য করবা। তো ম্যাক্সিমাম মোমেন্টের জন্য যদি করো, এই জায়গায় তো আসলে মোমেন্ট খুবই কম, তাই না? এই জায়গায়ও কি ম্যাক্সিমাম মোমেন্টের জন্য দিবা? তখন দেখা যায় যে তুমি এটার হয়তো বা এসিআই কোড বলো যে এখানে 1/3 অফ এম, তার মানে ম্যাক্সিমাম মোমেন্টের 1/3 এর জন্য তুমি স্টিল ডিজাইন করো। এখন তুমি যদি এইভাবে বলো যে 20টা 3 নাম্বার, এটা বোঝা তার জন্য খুব টাফ হবে, সে 20টা কিভাবে বসাবে। তো সেই ক্ষেত্রে যেটা করা হয় যে ধরো এই পার্টিকুলার পোর্শনটা, এগুলো এসিআই কোড থেকে তুমি জানতে পারবা পরবর্তীতে, এখন আমি এত ডিটেলসে যাব না। যে এই জায়গায় হয়তো বা তুমি নাম্বার 3 at the rate of 6 inch সেন্টার টু সেন্টার দিচ্ছ, যেটা ম্যাক্সিমাম মুভমেন্টের জন্য দরকার। যেখানে যে তোমার 1/3 লাগবে, হয়তোবা এইখানে যে তুমি যেটা করতে পারো, তোমার স্টিলের পরিমাণ কমায় দিতে পারো। যে ধরো নাম্বার 3 at the rate of, সে আমি এটা কোনো ভ্যালু বলতেছি না এক্স্যাক্টলি, ধরো 10 ইঞ্চ সেন্টার টু সেন্টার। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তুমি স্পেসিং কি করে দিলা, চেঞ্জ করে দিলা। কিন্তু তুমি যদি এরকম বলতা যে 20টা নাম্বার 3 নাম্বার রিইনফোর্সমেন্ট দিতে হবে, এইটা আসলে এই ক্ষেত্রে এক্সিকিউট করা কঠিন হতো। এই কারণে যেটা হয় যে স্ল্যাবের ক্ষেত্রে জেনারেলি আমরা পার ফিটে কয়টা রিইনফোর্সমেন্ট লাগবে বা পার 6 ইঞ্চ পর পর এরকম ভাবে চিন্তা করি। ওইটা করতে যাই মূলত আমরা একটা স্ট্রিপ হিসাবে, বিম হিসাবে চিন্তা করি যে প্রতি ফিটে আসলে কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে। আমি কি কথাটা মোটামুটি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন যদি সবকিছু ব্যাখ্যা বাদ দিয়ে আমি সিম্পল অ্যান্সার দিই, সিম্পল অ্যান্সারটা এরকম যে একটা স্ল্যাব হচ্ছে হলো বিশাল একটা বিম। যদি উইথের দিকে চিন্তা করতে যাও, তোমার ক্যালকুলেশনের সুবিধার জন্য এবং রিইনফোর্সমেন্ট পরে যখন বসাবা, সেটা বসানোর সুবিধার জন্য তুমি জাস্ট 12 ইঞ্চি একটা স্ট্রিপ ধরে নিচ্ছ। এই 12 ইঞ্চি স্ট্রিপের অর্থ এটা না যে আমরা 12 ইঞ্চি ক্যালকুলেট করতেছি, আমরা ওইরকম প্রতি 12 ইঞ্চিতে কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে সেটা বের করতেছি। এটা জাস্ট সিম্পলিফাই করার জন্য, আর কিছুই না। ঠিক আছে? জি স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? কি কোনো কোশ্চেন নাই তোমাদের আর? আচ্ছা, তাহলে আমি শেয়ার স্টপ করলাম। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই শেষ। নেক্সট দিন আবার দেখা হবে তাহলে।